আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। গল্পটি শুরু করার আগে সবাইকে বলব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম গল্প আরো আপনারা বেশি, বেশি শুনতে পারেন আমাদের থেকে। সাথে আছে আমি ইফতি। তো চলুন গল্পে যাওয়া যাক। ২৭ বছরের সিঙ্গেল জীবনের ইতি টেনে বিয়ে করছে আকাশ। বিয়ের সব নিয়মকানুন শেষ করে বাসর ঘরের সামনে এসে দাঁড়ায়। সাথে দাঁড়িয়ে আছে বন্ধু নামের শত্রুগুলো আর কাজিন মহল। টাকা ছাড়া কেউই তাকে ঘরে প্রবেশ করতে দেবে না। বাহির থেকে ডোর লক করে দাঁড়িয়ে আছে সবাই। সকলের দাবি বাসর ঘরে প্রবেশ করতে হলে ২০,০০০ টাকা দিতে হবে। অনেক তর্ক বিতর্ক করার পর ৫,০০০ টাকা দিয়ে বিদায় করে সকলকে। আকাশের হাতে চাবি তুলে দিয়ে সবাই চলে গেছে। লম্বা করে শ্বাস নিয়ে ডোর খোলে আকাশ। গলা খাকারি দিয়ে ভিতরে প্রবেশ করে। ভেতর থেকে ডোর লক করে বেডের দিকে তাকায়। আহা, ও সুন্দরী বউটা কখন থেকে ওর জন্য অপেক্ষা করছে, আর বদমাইশগুলো ওকে রুমে আসতে দিচ্ছিল না। এক হাত সমান লম্বা ঘোমটা টেনে বেডে বসে আছে আকাশের বিয়ে করে আনা নতুন বউয়ের। আকাশ আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বরের উপস্থিতি টের পেয়েই আগেই শব্দ করে সালামের জবাব না দিয়ে আস্তে করেই দেয়। তারপর বেড থেকে নেমে দাঁড়ায় আস্তে আস্তে। বরের পা ছুঁয়ে সালাম করার জন্য এক পা আগাতেই ধারাম করে উপুর হয়ে পড়ে যায় আকাশের পায়ের উপর। হকচকে যায় দুজনেই। নিজেকে স্বাভাবিক করে নতুন বউয়ের হাত ধরে টেনে দাঁড় করে আকাশ। লজ্জায় মাথা নত করে নেয় নতুন বউ। আকাশ বউয়ের দিকে তাকায়। সর্বনাশ করেছে। বউয়ের দোপাট্টা, শাড়ির আঁচল আর কোমরে গুজে রাখা শাড়ি বাদে বাকি শাড়ি খুলে পড়ে গেছে। লুটোপুটি খাচ্ছে ফ্লোরে। উন্মুক্ত হয়ে গেছে ফর্সা সরু পেট, কোমর। আকাশ চোখ সরিয়ে নেয়। ব্যথা পেয়েছ? দুদিক থেকে মাথা নাড়ায় নতুন বউ, যার অর্থ সে ব্যথা পায়নি। ইতস্তত বোধ করে আকাশ। তারপর ভাবে বউটা তো ওর নিজেরই, এখানে লজ্জা পাওয়ার কি আছে, আর ইতস্তত বোধ করার কি আছে। একটু পরে তো নিজেই শাড়ি খুলে নিত। সব অস্বস্তি লজ্জা দূরে ঠেলে নিচে হয়ে নতুন বউয়ের শাড়ি তুলে নেয় হাতে। শাড়ি ঠিক করতে পারবে? দুই দিকে মাথা নাড়ায়। ঠিক করতে পারবে না। আকাশ ভাবে ওর ভাবিকে ডাকবে, তারপর আবার ভাবে ঠিক করার কি দরকার, একটু পর তো খুলবেই। নিজে এলোমেলো ভাবে গুছিয়ে বউয়ের দিকে তাকিয়ে বলে, শাড়ি কোমরে গুজে নাও। আকাশের হাত থেকে শাড়ির এলোমেলো কুচিগুলো নিজের হাতে তুলে নিয়ে কোমরে গুজে নেয়। আকাশ কি দিয়ে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না। এর মধ্যে আবার নিচু হয়ে সালাম করতে যায় নতুন বউ। আকাশ বউয়ের বাহু ধরে আটকে দিয়ে বলে, সালাম করতে হবে না, বেডে গিয়ে বসো। বউ গুটিসুটি মেরে বেডে গিয়ে বসে। আকাশ নিজের মনে খুশি হয়ে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে একটি বক্স বের করে বেডের দিকে এগিয়ে যায়। বউয়ের সামনে এসে বসে বেডে। তোমার বাহারটা দেখি। হাত বাড়িয়ে দেয় বউ। বক্স খুলে একটা রিং বের করে আঙ্গুলে পরিয়ে দেয়। দিনমোহর আগেই পরিশোধ করে দিয়েছে। নাম কি তোমার? জামিলা রাহা। বউয়ের ভয়েস প্রথম শুনে থ হয়ে যায় আকাশ। একদম চিকন রিনরিনে কণ্ঠস্বর, যেন একটা বাচ্চা মেয়ে। আমার নাম জানো? হ্যাঁ। কি? আকাশ আহমেদ। আকাশ হাত বাড়িয়ে রাহার ঘুমটা সরিয়ে মুখের দিকে তাকায়। মুখ দেখে তো ঝটকা খায় আকাশ। দেখে মনে হচ্ছে অল্প বয়সের মেয়ে। মেকআপ কম থাকার দরুন বয়সটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। কোন ক্লাসে পড়ো তুমি? এবার 9 শেষ করলাম, 10 উঠব। রাহার মুখ থেকে এমন কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। বয়স কত তোমার? 16 বছর। এবার তো আকাশের মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার দশা। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল রাহার মুখের দিকে। এই ছোট্ট মেয়ের সাথে ওর মা ওকে বিয়ে করিয়ে দিল। 11 বছরের গ্যাপ দুজনের বয়সের মাঝে। মায়ের কথা শুনে মেয়ে না দেখে বিয়ে করার ফল। মা বলেছিল মেয়েটি ওর থেকে বয়সে একটু ছোট, কিন্তু এত ছোট সেটা তো বলেনি। মায়ের মুখে মেয়ের কথা বর্ণনা শুনে আর দ্বিমত করেনি আকাশ। মা বলেছিল মেয়ে পড়াশোনা করছে এখনো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান বড় ভাই আছে। ভাই বিয়ে করেছে 6 মাস আগে। রাহার ভাইয়ের সাথে আকাশের দেখা হয়েছিল। আকাশের বয়সী রাহার বড় ভাই রিশাদ। সে অনুযায়ী আকাশ ভেবেছিল রাহার বয়স কম হলেও আনুমানিক 19-20 হবে অন্তত। রাহার ফটো দেখেছিল, সেখানেও রাহাকে দেখতে 19-20 বছর বয়সে মনে হচ্ছিল। কিন্তু এই রাহার বয়স তো মাত্র 16 আর ওর বয়স 27 বছর। বয়সের এতটা গ্যাপ কিভাবে মানিয়ে নেবে একে অপরের সাথে? মাথায় হাত দিয়ে অন্যদিকে ঘুরে বসে রইল আকাশ। মাথাটা কেমন ভুবো করে ঘুরছে। কার ওপর রাগ করবে? বাবা মায়ের ওপর?
নাকি নিজের ওপর, নাকি রাহার ফ্যামিলির ওপর? ওর বাবা মা না হয় ছেলের জন্য অল্প বয়সী মেয়ে ঠিক করেছে, কিন্তু রাহার বাবা মা, ওনারা কিভাবে এত বড় একটা ছেলের সাথে নিজেদের মেয়ের বিয়ে দিল? একবারও বিবেকে বাঁধল না? মেয়ের থেকে ছেলে 11 বছরের বড়, এটা কি ওনারা জানতো না? নাকি ওর বাবা মা বলেনি ছেলের বয়স কত? এই মেয়ের সাথে কিভাবে সংসার করবে? 18 বছর বয়স হলেও একটা কথা ছিল, 16 বছর বয়স। এই বিষয়টা মানতে খুব কষ্ট হচ্ছে আকাশের। এখন কি করবে? যা হবার হয়ে গেছে, এখন কিছু বলেও লাভ নেই। এখন কিছু বলতে গেলেও শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে। চুপ করে বসে রইল মাথা নিচু করে। রাহাও চুপ করে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। আকাশ হঠাৎ কি হলো বুঝতে পারছে না, মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু। রাহার ছোট মাথায় কিছুই ধরছে না। রাহা নিজেও ফ্যাল করে তাকিয়ে রইল আকাশের দিকে। অনেক ভাবনা চিন্তার পর বেড থেকে উঠে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে বলে, এই ভারী শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? উঠে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বেড থেকে নামার জন্য উদ্যতা হয় রাহা। তখন কার কথা স্মরণ হতেই রাহাকে সাবধান করে বলে, দেখে নেবো, আবার পড়ে যেও না যেন, ব্যথা পাবে। আস্তে আস্তে নেমে আসে রাহা। লাগেজ খুলে হালকা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে কোনোরকম শাড়ি পিছিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাহার শাড়ি পরা দেখে আকাশের গম্ভীর মুখ মৃদু হাসির রেখা দেখা দেয়। রাহার শাড়িটা সোফার উপর রেখে জুয়েলারিগুলো খুলতে শুরু করে। আকাশ তাকায় রাহার মেকআপবিহীন মুখের দিকে। বাচ্চা বাচ্চা মুখের আদল এখনো কাটেনি, শুধু লম্বায় বড় হয়েছে। চেহারাটা মায়ায় ভরা, দেখে প্রশান্তিতে ভরে যায় মন। কিন্তু বউটা এখন অনেক ছোট। রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আকাশ টি শার্ট ট্রাউজার নিয়ে নিজে ওয়াশরুমে প্রবেশ করে। পরনের শেরওয়ানি পায়জামা খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। এতদিনের সাজানো স্বপ্নটা এক মুহূর্তেই শেষ। বাসরাত নিয়ে কত শত স্বপ্ন ছিল, সেই বাসরাতটাই মাটি হয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে তাকায়। রাহা ঘুমিয়ে আছে। সারাটা দিন অনেক ধকল গেছে ছোট্ট মেয়েটার উপর দিয়ে। সেই দুপুর থেকে ভারী শাড়িটা পরেছিল, তারপর এত এত নিয়মকানুন সব মিলিয়ে ক্লান্ত থাকায় দ্রুতই ঘুমিয়ে গেছে। আকাশ হাত মুখ মুছে নিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে, দুজনের মাঝে দূরত্ব রেখে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম ধরা দেয় না দু চোখে। মস্তিষ্ক এখনও ভোব করছে, কেমন যে রাগ হচ্ছে বাড়ির সকলের ওপর। কেউ একটাবার বলল না মেয়ের 16 বছর বয়স, মাত্র 9-এ পড়ে। বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চেয়েছে, তাই বলে এই পুচকে মেয়ের সাথে বিয়ে করে দেবে? একটাবার মেয়ে দেখতে যাওয়া উচিত ছিল। সবকিছু বাবা মায়ের উপর ছেড়ে দেওয়া উচিত হয়নি। সবকিছু বাবা মায়ের উপর ছেড়ে দেওয়ার দরুন এখন বাসর ঘরে বিয়ে করা বউয়ের পাশে শুয়ে আছে, 2 হাত সমান দূরত্ব বজায় রেখে। তাও এই শীতের সময় এই দুঃখ কোথায় রাখবে আকাশ? আস্তে আস্তে রাত বাড়তে থাকে, কিন্তু আকাশের চোখে ঘুম দেখা দেয় না। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে আকাশ। একটু পর অনুভব হয় ওর শরীরের ওপর ভারী কিছু উঠে এসেছে। পাশ ফিরে তাকাতে দেখে রাহা ঘুমের ঘোরে ওকে জড়িয়ে ধরে হাত পা উঠিয়ে দিয়েছে শরীরের উপর। চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে নেয় আকাশ। আস্তে আস্তে কাত হয়ে শুয়ে রাহাকে সরানোর চেষ্টা করে, কিন্তু উল্টে রাহা আরো ভালোভাবে জড়িয়ে ধরে আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদুরে বিড়াল ছানার মতো। এক মুহূর্তের জন্য হার্টবিট মিস যায় আকাশের। একটু পরে অস্বাভাবিক গতিতে বিট করতে শুরু করে আকাশের হার্ট। জীবনের প্রথম কোনো নারী ওর এত কাছে, তা ওর বুকেই লেপ্টে ঘুমিয়ে আছে। কেমন একটা অপরিচিত ফিলিংস হচ্ছে। এই ফিলিংসের সাথে পূর্বে সাক্ষাৎ করেনি আকাশ। আস্তে আস্তে রাহার শ্বাস ঘন হয়, ভারী গরম শ্বাস আছড়ে পড়ে আকাশের বুকে। রাহাকে দূরে সরিয়ে দিতে চেয়ে ও সরাতে পারে না আকাশ। রাহার অধিকার আছে ওর বুকে ঘুমানোর, সে অধিকার নষ্ট করতে পারে না আকাশ। বিড়বিড় করে বলল, এই রাহা, দূরে যাও আমার থেকে। বাসরাতে বউ যদি এভাবে জড়িয়ে ধরে এত কাছে থাকে, তাহলে নিজেকে কিভাবে কন্ট্রোল করব? আমাকে পাগল করতে চাইছো নিজের শরীরের মাতাল করা সুবাস দিয়ে? আমি কন্ট্রোল লেস হয়ে গেলে সামলাতে পারবে না কিন্তু, তাই আগেই দূরে সরো। কিন্তু আকাশের কথাগুলো রাহার কর্ণকুহরে পৌঁছায় না। রাহা তো ঘুমে বিভোর, দিন দুনিয়া সব ভুলে গেছে। অটোমেটিক আকাশে 2 হাত জড়িয়ে ধরে রাহাকে, বুকের মাঝে আগলে ধরে চোখ বন্ধ করে নেয়। বিড়বিড় করে অনেক কিছু বলে। রাহা ঘুমের ঘোরে একটু পরপর নড়াচড়া করে ওঠে। আকাশ ভালোভাবে দুজনের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় এবং ঢেকে নেয়। বুকের সাথে মিশিয়ে নিয়ে
অন্য দুনিয়ায় হারিয়ে যায়। ডোরের ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে যায় আকাশের। চোখ বন্ধ রেখেই উঠে বসার চেষ্টা করলে পারে না। ফট করে চোখ খুলে বুকের দিকে তাকাতে দেখে ওর পিচ্চি বউটা এখন ওর বুকে লেপ্টে ঘুমিয়ে আছে। হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে সব। রাহাত চুলগুলো এলোমেলো হয়ে ছাড়িয়ে গেছে। মুখ দেখা যাচ্ছে না, আকাশের বুকে আড়াল হয়ে আছে। রাতের মতো রাগও হচ্ছে না আর। হাত দিয়ে সরিয়ে দেয় এলোমেলো হয়ে থাকা চুলগুলো। তখনই রুমের বাইরে থেকে ভেসে আসে ডোর ধাক্কানোর শব্দ, সেই সাথে একজনের কণ্ঠস্বর যে কিনা আকাশের নাম ধরে রাখছে। আসছি 30 মিনিট পর। ডোরের অপর পাশের ব্যক্তি চলে যায়। আকাশ রাহাকে বুক থেকে সরিয়ে উঠে বসে। ব্ল্যাঙ্কেট সরে যেতেই নজরে আসে রাহার উন্মুক্ত ফর্সা বুক, গলা। চোখ সরিয়ে নিয়ে অলস ভঙ্গিতে 2 হাত মেলে ধরে দুদিকে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নেয়। 7টা বেজে গেছে। ফোনটা রেখে পুনরায় তাকায় রাহার দিকে। রাহা, রাহা। রাহার মাঝে কোনো ভাবান্তর নেই। আকাশের ডাক ওর কানে পৌঁছেছে বলে মনে হয় না। আকাশ পুনরায় ডাকে আবার, তবুও রাহার ঘুম ভাঙে না। গায়ে ধাক্কা দিয়ে ডাকতেই রাহা নড়ে চড়ে ওঠে। আকাশ আবার ডাকে। গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয় কিছুটা, কিন্তু ঘুম কাতুরে রাহার ঘুম ভাঙে না। আকাশ রাহার দিকে ঝুঁকে রাহার গালে হালকাভাবে চাপড় দিয়ে বলে, রাহা ওঠো, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। উঠবো না, যাব না নিচে, ঘুম জড়ানো কণ্ঠে বলে রাহা। আকাশ সরু চোখে তাকিয়ে আবার ডেকে বলে, সকালে গেছে, ওঠো এখন। বাড়ির সবাই কি ভাববে? পরে আবার ঘুমিও, এখন ওঠো। রাহা উঠে তো নাই, উল্টো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আকাশের কোমর জড়িয়ে ধরে শক্ত করে। এত সকালে উঠেছ কেন? শুয়ে থাকো, এখন তো ছুটির দিন, সকাল সকাল ওঠার কি দরকার? আকাশ চোখ বড় বড় করে তাকায়। আকাশ বুঝতে পারে রাহা এটা ওর নিজের বাড়ি ভাবছে। ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে আবার ডেকে বলে, রাহা ওঠো, সবাই নতুন বউ দেখতে আসবে। বউ দেখতে আসবে ভালো কথা, আমি কি করব? আশ্চর্য, বউটা তো তুমি নিজেই, তুমি না গেলে যাবে কে? আকাশের মুখ থেকে এমন কথা শুনে জোর করে 2 চোখ মেলে তাকায় রাহা। আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে ওর দিকে তাকিয়ে আছে, আর ও নিজেই আকাশের কোমর জড়িয়ে ধরে আছে। ছিটকে দূরে সরে যায় আকাশের থেকে। দ্রুত উঠে বসে বেডে। পরনের পোশাক কোন দিকে আছে খেয়াল নেই, শুধু ফ্যালফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে রইল। ওর যে বিয়ে হয়েছে সেটা তো ভুলে গিয়েছিল। আকাশ রাহার দিকে তাকায়, আর তাকাতেই চোখ দুটো অস্থির হয়ে যায় রাহার দিকে। শাড়ির আঁচল বেডে লুটোপুটি খাচ্ছে, শুধু গায়ে আছে ব্লাউজ। বড় গলার ব্লাউজটাও উন্মুক্ত করে দিয়েছে গলা, কাঁধ আর কোমর, পেট। রাহার এমন দশা দেখে আকাশ বিষম খেয়ে যায়। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা বুঝতে পারল না আকাশ হঠাৎ বিষম খেলো কেন, আর এভাবে পালিয়েই বা চলে গেল কেন। এলোমেলো শাড়ি নিয়ে বেড থেকে নেমে আসে। নিচে নামতেই শাড়ি খুলে নিচে পড়ে যায়, বাকিটুকু নিজে খুলে ফেলে দেয়। বিরক্ত হয়ে শাড়ির দিকে তাকিয়ে বলে, এই সব কেন পরে কে জানে, বলে লাথি দিয়ে সরিয়ে দেয়। পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে রইল, কিন্তু শীত লাগছে ভীষণ। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আকাশ। বইয়ের অবস্থা দেখে চোখ দুটো ছানা পড়া। দ্রুত টাওয়াল, ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বিড়বিড় করে বলে, এই মেয়ের মাথায় সমস্যা আছে নাকি, নাকি বুদ্ধি শুদ্ধি হয়নি? কি এক ইমেচোর মেয়ে বউ এনে দিল আমার বাবা মা। এভাবে শাড়ি খুলে কেউ দাঁড়িয়ে থাকে? রাহা শীত লাগায় বেডে বসে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শাড়ির দিকে তাকিয়ে বলে, আমি তো ড্রেস নিয়ে আসিনি, এখন কি পরবো? শাড়ি পরলে যদি আবার খুলে যায়। শেখ বাড়ি জুড়ে বিয়ের ব্যস্ততা। গতকাল নববধূ তুলে এনেছে, আজ আবার রিসেপশন পার্টির আয়োজন করা হবে। সেসব নিয়েই ব্যস্ত বাড়ির ছোট বড় সকলে। ইতিমধ্যেই পাড়া প্রতিবেশী অনেকেই চলে এসেছে নববধূর দেখার জন্য। বাড়ির ড্রয়িং রুম জুড়েই ছোটদের হৈহুল্লোড়। বাড়ির বিশাল উঠানে প্যান্ডেল সাজানো হচ্ছে পার্টির জন্য। সোফায় মেয়েকে কোলে নিয়ে বসে আছে বাড়ির বড় সমুদ্র শেখ। তার পাশে ক্লান্ত হয়ে শুয়ে আছে বাড়ির ছোট ছেলে অসীম শেখ। 2 ভাই সকাল সকাল কাজ করে ক্লান্ত হয়ে বসে পড়েছে। দুজনের জন্য পানি এনে দেয় বাড়ির বড় ছেলে সমুদ্র শেখের বউ মিলা। ভাবির হাতে পানির গ্লাস দেখে শোয়া থেকে উঠে বসে অসীম। বড় ভাইয়ের দিকে একবার তাকিয়ে আবার তাকায় ভাবির দিকে। অসীম ভাবির মুখের দিকে তাকিয়ে বলে, এখন গ্রীষ্মকালের গরম পড়েনি যে তুমি পানি নিয়ে এসেছ। এখন পৌষ মাসের কনকনে শীত পড়েছে, পানি না এনে 1 কাপ চা নিয়ে আসতে তাহলে খুশি হয়ে দোয়া করতাম। ছোট ভাইয়ের সাথে তাল মিলিয়ে বড় ভাইও বলে, অসীম ঠিকই বলেছে, পানি রেখে চা নিয়ে আসো, এই কনকনে শীতের মধ্যে গরম চা দরকার। মিলা মুখ বেঁকিয়ে বলে, এত ব্যস্ততার মাঝেও যে পানি এনে দিয়েছি, এতে তোমাদের 7 কপাল। চা খেতে ইচ্ছে করলে বানিয়ে খাও, আমার আরও কাজ আছে।
বলে আবার কিচেনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে অসীম সুর ধরে ডেকে বলে, যাইও না গো ভাবি, 1 কাপ চা বানিয়ে দিয়ে দাও না, বানিয়ে খা। অসীম সোফা থেকে উঠে দৌড়ে যায় ভাবির পেছন পেছন। ভাবির ওনার আঁচল ধরে পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে, দাও না বানিয়ে, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে বাইরে কাজ করে। মাকে গিয়ে বল, মা ঝানি মারবে তো, দেখো হাত কি ঠান্ডা হয়ে গেছে। বলেই মিলার গালে ঠান্ডা হাত চেপে ধরে। ছাদ করে ওঠে মিলার পুরো শরীর, ঝাড়ি মেরে সরিয়ে দেয় অসীমের হাত। কম্বলের নিচে গিয়ে শুয়ে থাক যা। আমি কম্বলের নিচে কি করব? আমার তো আর বউ নেই, যার বউ আছে সে এখনো কম্বলের নিচে শুয়ে আছে, আর তার বিয়ের কাজ আমাকে করতে হচ্ছে ঠান্ডার মধ্যে। মিলা ফিরে তাকে অসীমের মুখের দিকে, তোর কি বউ চাই? চিন্তা করিস না, খুব শীঘ্রই তুই বউ নিয়ে শীতের সকালে কম্বলের নিচে শুয়ে থাকবে আর আকাশ সব কাজ করবে। সেই ঘুরে বালি, কেন? আমার বিয়ে করতে এখন অনেক দেরি। তো কি হয়েছে, করবি তো একদিন নাকি? অত কথা বাদ দিয়ে চা বানিয়ে দাও না, বানিয়ে খা। আমি রাহাকে তৈরি করে দিতে যাবো এখন। ওরা ওঠেনি তো? উঠেছে অনেক আগেই, তুই থাক আমি গেলাম। বলেই মিলা গ্লাস দুটো রেখে সিঁড়ির দিকে এগিয়ে যায়। 2 হাত কোমরে গুজে দাঁড়িয়ে রইল অসীম। মা, চাচি, মামি সবাই সকালের খাবার তৈরি করছে আর গল্প করছে। অসীম কিছু সময় সকলের দিকে তাকিয়ে থেকে বলে, আব্বু, বড় আব্বু সবাই চা খেতে চাইছে, দ্রুত বানিয়ে দিতে বলল। অসীমের কথা শুনে অসীমের মা মিসেস অনন্যা শেখ চায়ের জন্য পানি ফুটাতে দেয়। দূরে দাঁড়িয়ে 2 হাত হুডির পকেটে ভরে মুচকি হাসে। বকা না শুনে কিভাবে কৌশলে চা বানিয়ে নিচ্ছে। এখন 1 কাপের বদলে 5 কাপ খাবে। আহা কি মজা। মিলা আকাশের রুমের ডোর নক করে। একটু পরেই ডোর খুলে দেয় আকাশ। মিলার সাথে শেখ বাড়ির একমাত্র মেয়ে নিঝুম প্রবেশ করে। সাথে আছে আরও কাজিন বোন। আকাশ ট্রাউজার, টি শার্ট আর হুডি পরে দাঁড়িয়ে আছে। রাহা বেডে বসে আছে, শাড়িটা কোনো রকম প্যাঁচানো রয়েছে, শাড়ির উপর দিয়ে চাদর দেয়া। আকাশ কোনো কথা না বলে নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকলেই রাহার সামনে গিয়ে দাঁড়ায়। এতগুলো মানুষ দেখে মাথা উঁচু করে তাকায় সকলের দিকে। এখানে যারা দাঁড়িয়ে আছে সকলেই রাহার থেকে বয়স অনেক বড়। মিলা রাহাকে ধরে দাঁড় করায়, সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। মীরা রুম থেকে বাকি সবাইকে নিচে পাঠিয়ে দেয়। নিঝুম নিজের রুম থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আসে, ডোর লক করে দেয় ভেতর থেকে। নিঝুম হেয়ার ড্রায়ার ব্যবহার করে রাহার চুলগুলো শুকিয়ে দেয়। মীরা লাগেজ খুলে একটি শাড়ি বের করে। রাহা গা থেকে চাদর আর শাড়ি খুলে রাখে। নতুন শাড়ি পরানোর সময় রাহার গলার দিকে আর মাজার দিকটা খেয়াল করে মিলা। অবাক হয়ে তাকায় নিঝুমের দিকে, তারপর আবার তাকায় রাহার মুখের দিকে। নিজের অবাক ভাব ধরে রেখে রাহাকে বলে, তোমাদের মধ্যে কিছু হয়নি রাতে? রাহা অবুঝের মতো তাকায় মিলার মুখের দিকে। কি হবে, আকাশ তোমাকে আদর করেনি? এমন কথা শুনে ফ্যালফ্যাল করে চোখ চেয়ে রইল। কি হলো, বলছো না কেন? আদর করেনি? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলল। অবাক স্বরে নিঝুম বলল, কেন? আমার ঘুম পেয়ে গিয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম, সকালে ঘুম ভেঙেছে। ভাই তোমাকে ঘুমাতে দিল? উনিই তো বলল ক্লান্ত হয়ে গেছো, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। তাহলে শাওয়ার নিয়েছো কেন? আমি নিতে চেয়েছি নাকি উনি তো জোর করলো? আমি তো এই শীতের সকালে শাওয়ার নিতে চাইনি। 2 ননদ ভাবে এক অপরের মুখ চাওয়াচাই করে চোখে চোখে কথা হয়। রাহা বুঝতে পারে না তাদের ইশারার কথা বলাগুলো। দুজনেই সময় নিয়ে আস্তে ধীরে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তারপর শাড়ির উপর দিয়ে চাদর দিয়ে দেয়। নিঝুম বসে থাকে। রাহার সাথে মিলা নিচে যায় রাহার জন্য খাবার আনার জন্য। খাবার খাওয়ার পর রাহাকে নিচে নিয়ে আসে। অনেকেই বসে আছে সোফায়। সকলকে উদ্দেশ্য করে সালাম দেয়। রাহাকে সোফায় বসানো হয়। সকলেই বউ দেখে প্রশংসা করে। অসীম এসে বসে রাহার পাশে। ছোট্ট একটা বক্স দেয় রাহার হাতে। ভাবি, এটা আপনার জন্য নিয়ে আসলাম, অনেক কষ্টে গিফটটা জোগাড় করেছি। পাশ থেকে অসীমের মামাতো বোন মীরা বলে, কি গিফট আনিছিস রে তুই নতুন ভাবির জন্য? তোকে বলবো কেন রে শাকচুন্নি? এই শাকচুন্নি তোর বউ শাকচুন্নি, ঝগড়া বন্ধ করতো। ভাবি, বক্সটা খুলুন, অনেক কষ্ট এনেছে আপনার জন্য, খুলে দেখুন কেমন হয়েছে। রাহা বক্সের পেপার খুলতে শুরু করে। সকালে উৎসুক হয়ে তাকিয়ে আছে রাহার হাতের দিকে। কি আছে বক্সের ভেতর দেখার জন্য নিয়ে অনেকেই বসে আছে রাহার সামনে এসে, এবং দাঁড়ায় অনেকে এসে। অসীম একটু দূরে দাঁড়িয়ে ফোনের ক্যামেরা অন করে ধরে সকলের দিকে। অনেকগুলো পেপার খোলার পরেও পেপার শেষ হচ্ছে না। রাহা কয়েকবার ঝাঁকি দিয়ে বোঝার চেষ্টা করলো ভেতরে কি আছে, তবে বুঝতে পারে না। খুলতে খুলতে সবগুলো পেপার খোলা হয়ে যায়, কিন্তু কিছুই বুঝতে পারছে না এখনো। সকলের উৎসুক চাহনি। বক্সের মুখ খুলে দেখে এক চিৎকারে ভুবন কাঁপিয়ে তোলে রাহা। হাতের বক্স ছুড়ে দেয় সামনের দিকে। চিৎকার করতে করতে সোফা থেকে উঠে দৌড় শুরু করে দেয় না দেখেই। রাহার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো এখন লাফাতে লাফাতে চিৎকার করছে।
রাহা দৌড়ে যাওয়ার সময় আকাশের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই বোঝার চেষ্টা করছে হলোটা কি। প্রথমে নতুন বউ আর এখন মেয়েরা। আকাশ টেনে ওঠায় রাহাকে। সমুদ্র সোফার কাছে এগিয়ে যায় দ্রুত। আকাশ রাহাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু ভয়ের কারণে বলতে পারছে না কিছুই। রাহার দিক থেকে চোখ সরিয়ে আবার তাকায় সোফার দিকে। এখনো লাফাচ্ছে, মেয়েরার সাথে তো কানের পোকা মারার চিৎকার আছেই। সমুদ্রের কাছে এগিয়ে আসতে দেখে মেঝেতে অনেকগুলো কেঁচো পড়ে আছে, আর কয়েকজন মেয়ের গায়েও রয়েছে। লাফাতে লাফাতে কতগুলো তো ভর্তায় বানিয়ে ফেলেছে। সমুদ্র সবগুলো মেয়ের গা থেকে কেঁচো নিচে ফেলে দেয়। সবাই দৌড়ে সরে যায়। অসীম তো শক্ত করে ফোনটা ধরে জান প্রাণ লাগিয়ে দৌড় দেয়, বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানে থাকলে নির্ঘাত সবার হাতের মার পড়বে ওর পিঠেই। এতগুলো কেঁচো এখনো কেন? কে এনেছে এগুলো? অসীম। অসীম এনেছে। কেন এনেছে? কেঁচো বক্সের ভেতরে ভরে নতুন ভাবিকে গিফট করেছিল। তো ওদের গায়ের উপর গেল কিভাবে? নতুন ভাবি ভয় পেয়ে ছুঁড়ে ফেলে আর ভুলবশত ওরা সামনে থাকে ওদের ওপর গিয়ে পড়েছে বলে হাসতে শুরু করে। অনেকেই হুহা করে হাসছে, কেউ কেউ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। যাদের গায়ের উপর কেঁচো পড়েছিল তারা এখনও থরথর করে কাঁপছে। কয়েকজন তো কেঁদেই দিয়েছে। আবার দু একজন হাসছে নিজেদের করা কর্মের কথা স্মরণ করে। বাড়ির মহিলারা সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। সেই সাথে বাড়ির ভেতর থেকে এত জোরে জোরে চিৎকার শুনে বাড়ির বাইরে থেকেও দৌড়ে এসেছে অনেক পুরুষ। সকলে অসীমকে খুঁজছে, কিন্তু অসীম কোথায়? অনেক আগেই পরপার হয়ে গেছে। একটু আগেও বাবাকে বলে চিৎকার করা রাহা এখন হু হু করে হাসছে। সকলে রাহার দিকে তাকায়। সকলে তাকানো দেখে খুব কষ্টে হাসি আটকে রাখে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে দমফাটা হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে নিচে বসে পড়ে। আকাশ সকলের দিকে তাকিয়ে আবার তাকায় বউয়ের দিকে। হাসতে হাসতে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মান সম্মান সব শেষ। নতুন বউ এভাবে হাসছে, সকলে কি ভাবছে কে জানে। পুরো বাড়ি খুঁজেও অসীমকে আর পাওয়া যায় না। ভোজবাতি নাই উবে গেছে। ফোনে কল করলেও ফোন বন্ধ বলছে, কেউ দেখেও নি কোথায় গেছে। ভীষণ পরিমাণে রেগে আছে আকাশের বাবা আমজাদ শেখ। ছোট ছেলেকে এই মুহূর্তে সামনে পেলে জীবন্ত চিবিয়ে খেতেন। এই ছেলের যন্ত্রণায় বাড়ির কেউ শান্তিতে থাকতে পারে না। বড় ভাইয়ের বিয়ের পরের দিন ভাবিকে বক্সের ভেতর দুটো ব্যাং রেখে প্যাকিং করে গিফট করেছিল। গিফট খুলে বড় বড় দুটো ব্যাং দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এবার মেজো ভাইয়ের বউকে কেঁচো খুঁড়ে এনে প্যাকিং করে গিফট করেছে। তাও একটা দুটো কেঁচো না, 50টারও বেশি হবে হয়তো। কি পরিমাণ বাদর হলে এমন কাজ করে। রাহা কোনোরকম হাসি চেপে সোফায় বসে আছে, তবে একটু পরপর মুচকে মুচকে হাসছে। কেঁচোগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছে কাজের বুয়া। সব মেয়েরা পুনরায় সোফায় বসেছে। আকাশ বড় ভাইয়ের সাথে বাড়ির বাইরে গেছে। রাগে গজগজ করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে যায় আমজাদ শেখ আর ওনার বড় ভাই আজ লাঞ্চ শেখ। রান্নার দিকটা দেখার জন্য দুই ভাই এগিয়ে যায়। প্যান্ডেল ডেকোরেশনের দিকটা আকাশের ফুপা দেখছেন। দুপুরের পর রাহাকে সাজানোর জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আসে। রাহার ভারী মেকআপ পছন্দ নয়, তাই বিয়ের দিন লাইট মেকআপ করেছিল, কিন্তু আজ তার ননদরা বলেছে তাকে ভারী মেকআপ করতেই হবে। তাই চুপচাপ বসে আছে আর মেকআপ আর্টিস্ট রাহাকে সাজিয়ে দিচ্ছে। মেরুন রঙার লেহেঙ্গা সাথে ভারী মেকআপ রাহাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। তবে আসল চেহারা ঢাকা পড়েছে ভারী মেকআপ এর আড়ালে। সবাই নতুন বউয়ের সাথে সেলফি তুলতে ব্যস্ত। নতুন বউদের মাঝে যেমন লাজুকতা মিশে থাকে, তেমন তার বিন্দুমাত্র লাজুকতা নেই রাহার মাঝে। তাকে দেখে মনে হচ্ছে বিয়েটা তার হয়নি, সে নিজেই বিয়ে খেতে এসেছে। যে যা জিজ্ঞাসা করছে ফটাফট উত্তর দিচ্ছে। সবাই বুঝতে পারছে রাহা চঞ্চল প্রকৃতির মেয়ে। রাহাকে রুম থেকে বের করে নিচে নিয়ে আসা হয়। আকাশ তৈরি হয়ে নিজের রুমে থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে এগিয়ে আসতেই চোখ পড়ায় সোফায় বসে থাকা মেরুন রঙা লেহেঙ্গা পরিহিত রমণীর দিকে। রমণীর টকটকে লাল ঠোঁট একটু পরপর মুচকে হাসছে। আকাশ ডান হাতটা বুকের বাঁ পাশে রেখে জোরে শ্বাস নেয়। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। আকাশ নিচে নেমে আসতে কয়েকজন বলে ওঠে, ওই তো নতুন জামাই চলে এসেছে। সকলের সাথে রাহাও চোখ তুলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। রাহা চোখ নামিয়ে নেয়। আকাশ কাছ থেকে দেখতে থাকে নিজের পিচ্ছি বউটাকে। রাহার বাবার বাড়ি থেকে লোকজন আসে। সকলকে দেখে রাহার হাসি চওড়া হয়। রাহার আকাশকে স্টেজে বসানো হয়। ফটোশুট হয় দুজনের সাথে। বাড়ির সকলের হাসি আনন্দের সময় গড়িয়ে যায়। স্টেজ থেকে এক একে নেমে আসে সবাই। আকাশ রাহার হাত ধরে স্টেজ থেকে নামার উদ্দেশ্যে উদ্যত হয়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে সমুদ্র, কথা বলছে অসীমের সাথে। আপাতত অসীমকে ছাড় দেওয়া হয়েছে, সুযোগ বুঝে উদ্যম মাধ্যম দিবে।
সিঁড়ি বেয়ে নামার সময় লেহেঙ্গার সাথে হিল বেঁধে হোঁচট খায় রাহা। পড়ে যেতে যেতে হাত বাড়িয়ে খামচে ধরে সমুদ্রের পাঞ্জাবি। রাহার হাতের ধাক্কায় উপর হয়ে নিচে পড়ে যায় সমুদ্র। টাল সামলাতে না পেরে রাহার সাথে সাথে আকাশ নিজেও হোঁচট খায়। কোনো মতে নিজেকে ব্যালেন্স করে সোজা হয়ে দাঁড়ায় রাহা। নিচের দিকে তাকাতে দেখে সমুদ্রের পাঞ্জাবি ছিঁড়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত। উপস্থিত সকলে তাকিয়ে আছে নিচে পড়ে থাকা বাড়ির বড় ছেলে সমুদ্র শেখের দিকে আর আকাশ রাহার দিকে। কয়েকজন দূরে এসে সমুদ্রকে টান দিয়ে দাঁড় করায়। সোজা হয়ে দাঁড়াতেই পাঞ্জাবি ছিঁড়ে যাওয়া অংশটুকু নিচে ঝুলে পড়ে, যা দেখে ফিক করে হেসে ওঠা অসীম। ওর সাথে যোগ দেয় আরো অনেকে। এমন একটা কাণ্ড ঘটে রাহা অনুতপ্ত না হয়ে মুখ লুকিয়ে হাসে। আকাশ দেখতে পায় ওর পিচ্চি বউ অঘটন ঘটিয়ে মুচকি মুচকি হাসছে। অসীম বড় ভাইয়ের পেছনে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া ঝুলে থাকা অংশটুকু হাত দিয়ে তুলে পিঠের সাথে ধরে বলে, ভাবি তো দারুণ কাজ করলো, ভাষ্যের মান সম্মান খেয়ে দিল এক থাবায়। অসীমের এমন কথা শুনে হো হো করে হাসতে শুরু করে অনেকেই। রাহা জোরে হাসতে যাবে তার আগেই আকাশ হাত দিয়ে চেপে ধরে রাহার মুখ। কানে কাছে মুখ নিয়ে বলে, হাসছো কেন? চুপ থাকো, সবাই পচা বলবে। রাহা আকাশের হাত সরানোর জন্য ছটফট করতে লাগলো। হাসবেন একদম, চুপচাপ দাঁড়াও বলেই মুখ থেকে হাত সরিয়ে নেয়। সমুদ্র এদিক ওদিক তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। ওর বউটা হি হি করে হাসছে, সেই সাথে কাজিন মহল আর বেয়ানগুলো। ঘাড় ঘুরিয়ে পেছনে ছিঁড়ে যাওয়া পাঞ্জাবি দেখার চেষ্টা করে ছেঁড়া অংশটুকু অসীম ভাইয়ের হাত ধরিয়ে দেয়। রাহার হাত ধরে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আকাশ। রাহা অনুতপ্ততার স্বর বলে, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। না না, ঠিক আছে, সমস্যা নেই। আকাশ রাহার হাত ছেড়ে নিজুমের দিকে তাকিয়ে বলে, নিজুম, ওকে নিয়ে ভেতর যা। ভাইয়ের কথা মতো রাহার হাত ধরে ভেতরের দিকে এগিয়ে যায়। সাথে বাড়ির বাকি মেয়েরা আর রাহার কাজিনরাও যায়। ভেতরে যেতে যেতেই মুচকে মুচকে হাসে রাহা। নিজের বাড়িতে থাকলে এমন পরিস্থিতিতে গড়াগড়ি করে হাসত। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, কাল রাতে সালাম করতে যেতে নিজেই ধপাস করে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আবল তাবল বকল। কিছু দেখে ভয় পেয়ে ওদের শরীরের উপর ছুঁড়ে মারল, আর এখন ভাসুর পাঞ্জাবি ঝোলাঝোলা করে দিল। হোঁচট খেয়েছে ভালো কথা, ভাইয়ের পিঠে থাপা বসাতে হলো। আমার বেচারা ভাইটার কি অবস্থা করেছে। ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলে, ব্যথা পেয়েছো ভাইয়া? না, ঠিক আছে আমি। পাশ থেকে আকাশের বন্ধু বলে, ভাই তো বইটা কি করলো? ঠিকভাবে দেখতেই পারলাম না। কেন দেখতে পাসনি? অন্যদিকে তাকিয়েছিলাম তো। আচ্ছা, রাহাকে আবার ডাকি, তুই ভাইয়ের জায়গায় দাঁড়িয়ে থাকবি, তাহলে ভালোভাবে ফিল করতে পারবি। না ভাই, দরকার নেই। সমুদ্র বাড়ির ভেতরে এগিয়ে যায়। ছোট ভাই বড় ভাই বন্ধুগুলো হো হো করে হাসতে থাকে সমুদ্রের যাওয়ার পথে তাকিয়ে। জীবনের প্রথম এমন কিছু ঘটল সমুদ্রের সাথে। বিড়বিড় করে বলে, ভালো হয়েছে যে পাঞ্জাবিটা ধরেছিল, প্যান্ট ধুলে তো সব শেষ। আল্লাহ বাঁচিয়েছে আজকে। আকাশে পালে এবার শ্বশুরবাড়ি যাওয়া। সব গোছগাছ হয়ে গেছে, একটু পরেই বের হবে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আকাশ বড় ভাই আর ফ্রেন্ডের সাথে কথা বলছে বাইরে দাঁড়িয়ে। রাহা সোফায় বসে আছে, ওকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকেই। অসীম রাহার কাজিনদের পাশে দাঁড়িয়ে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে ঢং করে বলে, বেআইন সাহেবেরা কেমন আছেন সবাই? মেয়েগুলো ঢং করে বলে, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন বিআই মশাই? এতক্ষণ ভালোই ছিলাম, কেন এখন ভালো নেই? আপনাদের সাক্ষাৎ পেয়ে এখন অনেক ভালো আছি। সকলে একসাথে বলে, ও, তো বিআইন সাহেবেরা এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আমার সাথে যাবেন? আপনার সাথে কেন যাবো বিআই মশাই? আমাদের বাড়িতে এসেছেন, আপনাদের তো সেভাবে আপ্যায়ন করা হলো না। আমার সাথে চলুন, আপনাদের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছি। সে কখন, সময়ের অভাবে বলতে পারছি না। কি সারপ্রাইজ বিআই মশাই? গেলেই দেখতে পাবেন। বলে দিলে আর সারপ্রাইজ রইল কোথায়? তাও ঠিক। আচ্ছা চলুন আমার সাথে। আচ্ছা চলুন। রাহার মামাতো ফুফাতো আর বড় ভাইয়ের শালি মিলিয়ে 5 জন মেয়ে। সকলের বয়স 15 থেকে 20 বছরের মধ্যে, আর অসীমের বয়স 21 বছর। 5 জনকে সাথে নিয়ে বেরিয়ে আসে। 5 জনের জন্য কি প্ল্যান তৈরি করে রেখেছে এই হার বজ্জাত ছেলে অসীম, কারোর ধারণাতেই নেই। এর মাথায় সবসময় শয়তানি বুদ্ধি কিলবিল করে, সবসময় এরোর পেছনে লাগবেই। কিন্তু এই যাত্রায় বেঁচে যায় 5 জন মেয়ে। অসীম যে নিজের সাথে করে রাহার কাজিনদের নিয়ে যাচ্ছে, এই দৃশ্য নজরে আসে আকাশের। আকাশ অসীমের সাথে মেয়েগুলোকে দেখেই বুঝতে পেরে যায় ওর হারবজ্জাত ভাই কিছুটা প্ল্যান করেছে মেয়েগুলোকে শায়েস্তা করার জন্য। বিয়ের দিন বিয়ের গেটে এই মেয়েগুলোই অসীমকে মরিচ দেওয়ায় মিষ্টি খাইয়েছিল মিষ্টি মিষ্টি কথা বলে। তারই প্রতিশোধ নেয়ার জন্য সে অসীম কোনো প্ল্যান করেছে, বোঝা শেষ আকাশের। দ্রুত অসীমের দিকে যেতে যেতে ডাক দিল, অসীম কোথায় যাচ্ছিস? এদিকে আয়। ভাইয়ের ডাক শুনে ভাইয়ের দিকে তাকাই। এদিকে আয়। ভাই আসছি, 5 মিনিট। 1 মিনিট না, তাড়াতাড়ি আয়। আপনারা সবাই ভেতরে যান। হ্যাঁ। 5 জন সম্মতি দিয়ে ভেতরের দিকে আগায়।
অসীম বুঝতে পারে ওর ভাইয়া ইচ্ছে করেই মেয়েগুলোকে ওর হাত থেকে বাঁচিয়ে দিল। ওর প্ল্যান যে বুঝতে পেরে গেছে আকাশ, সেটা বুঝতে দিলে চলবে না। তাই বলে, ভাইয়া তুমি বিয়ান সাবেরাদের ভেতরে পাঠিয়ে দিলা কেন? তাদেরকে তো আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো তুই কি সারপ্রাইজ দিতে চাইছিলি সেটা খুব ভালো করে আমি জানি। আবার কিছু নাকি ব্যাংক প্যাকিং করে গিফট দিতে চাইছিলে, হ্যাঁ? ওই বাড়ির লোকদের সাথে উল্টাপাল্টা কিছু করলে খবর আছে তোর। মুখ ছোট করে বলে, এরকম কিছু করতে চাইনি বলে অন্যদিকে চলে যায়। বিড়বিড় করে বড় ভাইয়ের গোষ্ঠ উদ্ধার করে দেয়। সবকিছু চুকিয়ে এবার পালা আকাশে শ্বশুরবাড়ি যাওয়া। বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে সবাই। রাহার মুখ খুশিতে চকচক করছে। বাবার বাড়ি যাবে বলে কথা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে কারের দিকে এগিয়ে যায় আকাশ রাহার হাত ধরে। ওদের সাথে সাথে আরো অনেকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রাহা একজনের লেহেঙ্গাতে পাড়া দিয়ে ধরে না দেখেই। মেয়েটি সামনের দিকে পা বাড়াতেই হুমড়ি খেয়ে পড়ে সামনের দিকে। আর সামনে যারা দাঁড়িয়ে ছিল তারাও মেয়েটির ধাক্কায় উপর হয়ে পড়ে যায়। মুহূর্তে কি ঘটে গেল কিছুই বুঝতে পারল না কেউ। অঘটন ঘটিয়ে চোরের মতো চোখ মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল রাহা। ওর কি দোষ? মেয়েটি তোর সামনে চলে এসেছিল। ও কি ইচ্ছে করে পাড়া দিয়েছিল নাকি? কয়েকজন এসে টেনে দাঁড় করায় সবাইকে। এক একজনের ড্রেস এলোমেলো হয়ে খুলে যাওয়া জোগাড়। আকাশ রাহার মুখের দিকে তাকায়। আকাশের বোঝা শেষ, এই অঘটন ওই অঘটনকারী ঘটিয়েছে। এর চোখ মুখ তাই বলছে। আজলান শেখ বলে, তোমরা পড়লে কিভাবে? নীরা ধাক্কা দিয়েছে। নীরা বলে, আমার লেহেঙ্গায় কে যেন পাড়া দিয়ে ধরেছিল, তাই পড়ে গেছি। আজলান শেখ কিছুটা রাগীস্বরে বলে, কে পাড়া দিয়েছে? আজলান শেখ ভাবছে এই কাজ অসীম করেছে, কারণ এসব উদ্ভট কাজ অসীম ছাড়া আর কেউ করে না। শুধু যে উনি ভাবছে তেমন নয়, আরো অনেকে এটাই ভাবছে অসীম করছে এমন। সকলে রেগে অসীমের দিকে তাকায়। ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা অসীম সকলের দিকে তাকিয়ে বলে, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমি পাড়া দেইনি নীরার ড্রেসে। নীরা তেরে এসে বলে, তুই করেছিস আমি জানি, একদম আমার কাছে আসবি না বলছি। আমার ঠেকা পড়েছে তোর ওই 2 টাকার লেহেঙ্গায় পাড়া দেয়ার। আমি ফেললে তো কিভাবে ফেলতাম না, গোবর দেওয়া পানিতে চুবাতাম ঘাট ধরে বলেই দৌড়ে চলে যায়। নীরা অসীমের পেছন পেছন যেতে যেতে বকাবকি করতে থাকে। আমজাদ শেখ নিজের সুপুত্রকে পেছন থেকে বকতে থাকেন, এই ছেলে ছোট বড় কাউকেই শান্তি দেয় না। আকাশ রাহার দিকে তাকিয়ে রইল। যে দোষ করলো সে বেঁচে গেল, আর যে কিছুই করল না সেই সকলের রোষানলের শিকার হলো। কারে উঠে বসে আকাশ পাশে বসে রাহা। আস্তে ধীরে রাহার বাবার বাড়ির দিকে সকলেই আকাশদের বাড়ি থেকে বেরিয়ে যায়। কার প্রবেশ করে রাহাদের বাড়িতে। কার থেকে নেমে আকাশকে রেখেই বাড়ির ভেতর চলে যায় রাহা। হা করে তাকিয়ে রইল আকাশ। রাহার বড় ভাই রিশাদ আকাশকে বাড়ির ভেতরে নিয়ে আসে। সাথে সকল গেস্ট প্রবেশ করে। রাহাকে একা ভেতরে আসতে দেখে রাহার মা, দাদি, ফুপি, মামি সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পরে রিশাদ আকাশকে নিয়ে প্রবেশ করে। রাহা আগে চলে আসায় রাহার দাদি রাহাকে বলে, কিরে তুই জামাইরে রেখে ড্যাং ড্যাং করতে করতে আগে আসলি কেন? রাহা সোফায় আয়েশ করে বসে বলে, কেন ওনার কি পা নেই? কোলে তুলে নিয়ে আসতে হবে? বিয়ের পর জামাই নিয়ে প্রথম বাপের বাড়ি আসলি, দুজনে একসাথে ভেতরে আসবি নাকি গাধি মেয়ে? আগেই নাচতে নাচতে চলে আসলি কেন? একসাথে আসতে হবে এটা নিয়ম। তুই বেশি কথা বলছিস, এখন চুপ করে থাক। রাহা চুপ তো করেই না, উল্টো বলে, চুপ করে থাকবো কেন? মুখ আছে বলে কথা বলার জন্যই বলবই। হ্যাঁ হ্যাঁ তুই কথা বল, আমরা মুখ কান বন্ধ করে রাখি। আকাশের 2 ফ্রেন্ড আকাশ আর ইশাদের পাশে দাঁড়িয়ে আছে। দাদি নাতিনের কথা শুনে মুচকে মুচকে হাসছে। আকাশ তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর বউ যে শুধু একটা পিচ্চি মেয়ে তা নয়, 1 নম্বরের বাচাল মেয়ে, একটা চঞ্চল দুষ্টু প্রকৃতির মেয়ে। সে সাথে অঘটন ঘটাতে ওস্তাদ। 24 ঘন্টায় সব বুঝে গেছে আকাশ। 24 ঘন্টায় 4 বার অঘটন ঘটিয়ে ফেলেছে। রাহার ভাবি রাহার উদ্দেশ্যে বলে, রাহা আকাশ ভাইকে তোমার রুমে নিয়ে যাও, আর রিশাদ তুমি ওনাদের দুজনকে গেস্ট রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নিক। রিশাদ আকাশের ফ্রেন্ড দুজনকে সাথে করে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। সাথে রাহা আর আকাশের লাগেজটাও নিয়ে গেছে, রাহার রুমের সামনে রেখে যাবে। রাহা বসে থাকতে দেখে রিশাদের বউ আবার বলে, রাহা যাও, আকাশ ভাইকে তোমার রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নাও দুজনেই। রাহার ইচ্ছে না থাকা সত্ত্বেও সোফা থেকে উঠে দাঁড়ায়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, আসুন। আকাশ রাহার সাথে যেতে শুরু করে। প্রথমে সিঁড়িতে পা রাখে, দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই মুখ থুবড়ে পড়ে রাহা। আকাশ ধরবে যে সেই সুযোগটুকু পায় না। সোফার কাছ থেকেই সকলেই দৌড়ে আসে সিঁড়ির কাছে। রাহা তো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে ওঠে। আকাশ দ্রুত ধরে রাহাকে। রাহার ভাবি আর মাও ধরে। রাহার মা বলে, কিভাবে পড়লি? কাঁদতে কাঁদতে বলে, লেহেঙ্গাতে পা বেঁধে। রাহার দাদি বলে, লেহেঙ্গা তুই 2 হাতে ধরে হাঁটবি না? গেলি তো পড়ে, ব্যথা পেলি। বুড়ি তুমি চুপ করো, আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, তুমি না কেঁদে আমাকে কথা শোনাচ্ছ। রাহার ভাবি বলে, কোথায় ব্যথা পেয়েছ? হাতের কনুইতে। রিশাদ দৌড়ে এসেছে বোনের চিৎকার শুনে। উতলা হয়ে বলে, কি হচ্ছে রাহার?
লেহেঙ্গায় পা বেঁধে পড়ে গেছে। রিশাদ কপাল চাপড়ে বলে, 2বার তো অন্যকে ফেললে, এবার নিজেও পড়লি। কোথায় ব্যথা পেয়েছিস দেখি? হাঁটুতে আর কনুইতে। অনেক ব্যথা পেয়েছিস? হুম। রিশাদ ওর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু জানো তোমার এই গুণধর মেয়ে কি করেছে শ্বশুরবাড়িতে? না বলে জানবে কিভাবে কি করেছে? স্টেজ থেকে নামার সময় পড়ে যেতে নিয়েছিল, তখন আকাশের বড় ভাই সমুদ্র ভাইয়ার পিঠ খামচে ধরে পড়ার হাত থেকে বাঁচার জন্য। ও তো বেঁচে যায়, কিন্তু সমুদ্র ভাইয়াকে উপর করে ফেলে দেয়। ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি, ওনার পাঞ্জাবি ছিঁড়ে ঝুলিয়ে দিয়েছে শত শত মানুষের সামনে। রাহাত দাদি রাহাত দিকে তাকিয়ে বলে, কি করেছিস রে গাধি? শেষ পর্যন্ত ভাসুরের মান সম্মান নিয়ে টানাটানি। দাদির কথা শুনে উপস্থিত কয়েকজন ফিক করে হেসে ওঠে। মুহূর্তেই মুখে হাত চেপে হাসি দমন করে নেয়। রিশাদ পুনরায় বলে, আবার আসার সময় আরেকটা অঘটন ঘটিয়ে এসেছে। আবার কি করেছে? আকাশে এক বোনের লেহেঙ্গায় পাড়া দিয়ে উপর করে ফেলে দিয়েছে। মেয়েটা একা পড়লো একটা কথা ছিল, পড়তে পড়তে সাথে আরো কয়েকজনকে সাথে নিয়ে পড়েছে। আমার এই গুণধর বোন অঘটন ঘটিয়ে এমন ফেস করে দাঁড়িয়েছিল যেন সে ইহ জগতেই নেই। লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছিল। আর কি কি করেছে কে জানে। পাশ থেকে রাহার মামি বলে, এসব কথা বাদ রাখো এখন, মেয়েটাকে ধরে দাঁড় করাও, অনেক ব্যথা পেয়েছে হয়তো। আকাশ আর রিশাদ রাহাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু রাহার পা মুচকে গেছে। দাঁড়িয়ে আবার বসে পড়ে। ভাইয়ের হাত ধরে বলে, আমি হাঁটতে পারবো না, অনেক ব্যথা করছে ভাইয়া। ওকে কোলে তুলে রুমে রেখে আয় রিশাদ। দাদির কথা মতো বোনকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আকাশকেও আসতে বলে। রাহার রুমে এসে রাহাকে বেডে বসিয়ে দেয়। লাগেজ ভেতরে এনে দিয়ে বলে, তুই চেঞ্জ করে নে। আকাশ, ডোরটা লক করে দাও। বলে রুম থেকে বেরিয়ে যায় রিশাদ। আকাশ ডোর লক করে রাহার দিকে ফিরে তাকায়। রাহা ওর দিকে ফিরে তাকিয়ে আছে। আকাশ এগিয়ে এসে রাহার সামনে দাঁড়ায়। রাহার চোখ দুটো লাল হয়ে আছে, পানিতে টুইটুম্বর, বেশ ব্যথা পেয়েছে বোঝা যাচ্ছে। রাহার পায়ের সামনে বসে 2 পায়ে ভর করে, দেখি কোথায় কোথায় ব্যথা পেয়েছ? বলে রাহার লেহেঙ্গা উঁচু করতে নেয়। রাহা আটকে দিয়ে বলে, বেশি ব্যথা পায়নি, সেরে যাবে। আমি দেখব, তুমি হাত সরাও। রাহা হাত সরিয়ে সোজা হয়ে বসে। লেহেঙ্গা হাঁটু পর্যন্ত তুলে দেখে 2 হাঁটুতে ছিলে গেছে সিঁড়ির সাথে লেগে। ডান পায়ের গোড়ালির উপর লাল হয়ে ফুলে উঠেছে। পায়ের দিকে দৃষ্টি রেখে বলে, দেখে হাঁটবে না? এতটা বেখেয়ালি কেন তুমি? সাবধানে চলাফেরা করবে সব সময়। কতটা ব্যথা পেয়েছো দেখেছ? আমি এর আগে কখনো শাড়ি বা লেহেঙ্গা পরিনি, তাই বারবার পায়ের সাথে পেঁচিয়ে যায়। এইসব শাড়ি লেহেঙ্গা আর পরতে হবে না, কাল বাড়ি ফেরার পথে ড্রেস কিনে দেব। আজকের মতো তোমার আগের ড্রেস পরে নাও। আচ্ছা, একা চেঞ্জ করতে পারবে নাকি কাউকে আসতে বলবো? একাই পারবো। শুধু লেহেঙ্গার সেফটি পিন খুলে দিন একটু পেছনগুলো। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। রাহার হাত ধরে কনুই দেখে, কনুইতেও ছিল রক্ত জমাট বেঁধে গিয়েছে। রাহা একটু উল্টো ঘুরে বসে, পিঠের দিকে ওড়না লাগানো সেফটি পিনগুলো খুলে দেয় আকাশ। চুলগুলো দেখিয়ে রাহা বলে, এগুলো খুলে দিন। আকাশ একে একে চুল লাগানো ক্লিপগুলো খুলে দেয়। রাহা গা থেকে লেহেঙ্গার ওড়নাটা খুলে বেডের ওপর রেখে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ডান পায়ে ভর করতে পারে না। ব্যথায় মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে আসে। বেডের উপর ভর করে দাঁড়ায়। কাউকে ডাকবো? না, ব্যথে তো দাঁড়াতেই পারছো না। পারবো আমি। বলে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। 3 পিস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ হতাশ দৃষ্টিতে ওয়াশরুমের বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকে। তারপর লাগেজ খুলে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। হাতে মেরুন রঙা লেহেঙ্গাটা চেয়ারের উপর রেখে বেডে গিয়ে শুয়ে পড়ে। আকাশ এক নজর রাহার দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। খাবার নিয়ে এসে ডোর নক করে রিশাদের বউ নীলা। আকাশকে ডোর খুলে দেয়। খাবার নিয়ে ভেতরে প্রবেশ করে নীলা। বেডে শুয়ে থাকা রাহার দিকে তাকিয়ে বলে, শরীর খারাপ লাগছে? ক্লান্ত লাগছে, খেয়ে রেস্ট নাও, ভালো লাগবে। পাশ থেকে আকাশ বলে, পেইন কিলার আছে ভাবি? হ্যাঁ আছে। রাহার জন্য একটা পেইন কিলার দিয়ে যাবেন, আর ক্ষতস্থানটা দেওয়ার জন্য একটা মলম। আচ্ছা, আপনাদের খাবার বেড়ে দিয়ে নিয়ে আসছি। বেড়ে দিতে হবে না, আপনি মলম আর পেইন কিলার নিয়ে আসুন। নীলা চলে যায়। ডোর লক করে আকাশ নিজেই খাবার বেড়ে না অল্প অল্প করে দুজনের জন্য। যদি এখন খেতে ইচ্ছে করছে না, তবুও ভদ্রতার খাতিরে খেতে হবে। কষ্ট করে রান্না করে আবার রুম অব্দি বয়ে এনেছে। রাহা, ওঠো, খাবার খেয়ে পেইন কিলার খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না, আপনি খান। ইচ্ছে করছে না বললে হবে না, ওঠো তাড়াতাড়ি। বলে হাত ধরে টেনে শোয়া থেকে বসায়। আস্তে ধীরে দুজনেই খেয়ে নেয়। বাকি খাবার আকাশ ঢেকে রেখে দেয়। পেইন কিলার খেতে দিয়ে ফোন হাতে নিয়ে ওর ফ্রেন্ডের ফোনে কল করে। কল রিসিভ করে কানে নিয়ে ওপাশ থেকে আকাশের ফ্রেন্ড নিলয় খোঁচাতে বলে, নতুন জামাই যে, রুমে ঢুকে আর বের হলো না তো? নতুন বিয়ে করেছি, রুম থেকে বের হবো কেন? আমরা তো আর বিয়ে করিনি, তাই না? হ্যাঁ, তোরা তো বিয়ে করেছিস অবশ্যই, কিন্তু আমার মতো করে তো করিসনি, তাই না? খোঁচা দিবি না আকাশ। খোঁচাটা প্রথমে দিয়েছিল কে? আচ্ছা বাদ দে, কি বলবি বল। কি করছিস তোরা?
বিশ্রাম নিচ্ছি। খেয়েছিস? হ্যাঁ। ঠেসে ঠেসে খাইয়ে ছেড়েছে সবাই। পেট এখন টইটুম্বুর হয়ে গেছে। নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে ভাই। মুখ আছে কি করতে? কমিয়ে দিতে বলতে পারলি না? শোনে না তো কেউ। ভালোই হয়েছে। কম খাওয়ালে আবার বলতি তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, পেট ভরে খেতেও দেয়নি। এতটা অকৃতজ্ঞ আমরা না, বুঝেছিস? জানি তো। সেজন্যই মাসে 2 দিন ট্রিট দিলেও বলিস, বছরে একটা দিন ট্রিট দিস না। বেটা নতুন বিয়ে করেছিস, বউ নিয়ে শুয়ে থাক শীতের মধ্যে, শুধু শুধু কল করে কেন ডিস্টার্ব করছিস? খোঁজ না নিলেও তো বলতি শ্বশুর বাড়িতে এসে ফ্রেন্ডদের ভুলে গেছে। যা, বলবো না। ফোন রাখ, বউয়ের সাথে কথা বলবো। নিজে তো বউয়ের কাছেই রয়েছেন, বউয়ের থেকে দূরে থাকার যন্ত্রণা বুঝবেন কিভাবে? যা, তোর বউ আজ তোর কল রিসিভ করবে না। আমি দোয়া করে দিলাম। ফোন স্পিকারে থাকায় আকাশের আরেক ফ্রেন্ড রাফি আকাশের কথাগুলো শুনছে। শেষের কথাগুলো শুনে নিজেও জোরে বলে, আমিন। তোর দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন। নিলয় ফোন লাইন না কেটে রাফির দিকে ঝুঁকে রাফির বাহুতে কিল বসিয়ে দিয়ে বলে, শকুনে দয় গরু মরে না। রাফি নিলয়কেও একটা কিল বসে দেয়। তারপর নিলয়কে ঠেলে বেডে ফেলে দিয়ে নিলয়ের 2 পায়ের উপর শক্ত করে উঠে বসে বলে, মারলি কেন বল? নিলয় আরেক কিল বসে বলে, আবার মেরেছি, কি করবি তুই? তোর পেটের সব খাবার এখন বের করব, যেখান দিয়ে গিলেছিস সেখান দিয়েই, বলে নিলয় পেটের ওপর উঠতে নাই। নিলয় রাফি ছোটখাটো একটা যুদ্ধ শুরু করে বেডে শুয়ে শুয়ে। ওদের দুজনের হই হুল্লোড় শুনে কল লাইন কেটে দেয় আকাশ। আকাশ মাঝে মধ্যে ভেবে পায় না ওর মতো শান্তশিষ্ট ছেলে ওদের দুজনের মতো বদের হাড্ডির সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করলো, আর ওদের দুজনের সাথে এতগুলো বছর কাটিয়ে দিল। রাহার হাতে আর পায়ে হাঁটুতে মলম লাগিয়ে দেয় আকাশ। তারপর বেডে শুয়ে পড়তে বলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডের দিকে তাকিয়ে দেখে রাহা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। আকাশ নিজে লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে রাহার পাশে শুয়ে পড়ে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও রাহা ঘুমায় না। একটু পরপর এক হাত থেকে ও হাত হয়, যার দরুন ব্ল্যাঙ্কেটের ভেতর ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবেশ করে। আর আকাশের ঘুমের সমস্যা হচ্ছে, বিয়ের তোড়জোড়ে ঘুম হয় না কয়েকদিন ধরে। আকাশের ঘুম পাচ্ছে, কিন্তু রাহান নড়াচড়া করে ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে বারবার। আকাশ রাহার দিকে ফিরে বলে, চুরি পাখির বাচ্চার মতো তো ছটফট করছো কেন? আকাশের কথা শুনে আকাশের দিকে ফিরে তাকায় রাহা। কোনো রকম ভনিতা ছাড়াই বলে, ঘুম আসছে না। কেন? আমার একা ঘুম আসে না। একা কোথায়? আমি তো আছি। আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। আকাশের চোয়াল ঝুলে যায়। তারপর চোখ দুটো ছোট করে বলে, কাল তো একাই ঘুমিয়েছি, আবার জড়িয়ে ধরতে হয়নি। বিয়ের জন্য কয়েকদিন ধরেই ঘুম হচ্ছিল না ঠিক মতো, তাই গতকাল ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজ ঘুম আসছে না। কার সাথে ঘুমাতে তুমি? দাদির সাথে। আমি ছোটবেলা থেকে দাদির সাথে ঘুমাতাম। ছোট থেকে দাদিকে জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়াতো আমাকে, আর আমার সে অভ্যাস এখনো রয়ে গেছে। এখন কেউ জড়িয়ে না ধরলে ঘুম আসে না। রাহার কথা শুনে আকাশ নিজে এগিয়ে যায় রাহার দিকে। রাহাকে টেনে বুকের মাঝে আগলে নেয় 2 হাতে। বুকে চেপে ধরে বলে, এখন চুপচাপ ঘুমা, একটা কথা বলবে না, নড়াচড়া করবে না। আচ্ছা বলে চোখ বন্ধ করে নেয় রাহা, কিন্তু শরীর জুড়ে বয়ে চলেছে অদ্ভুত এক শিহরণ। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে তুমুল ভাবে, কিন্তু আকাশের আলিঙ্গনে এসে অনেক ভালো লাগছে তার। এর আগে কখনো অন্য কারোর আলিঙ্গনে এসে এত ভালো লাগেনি। চোখ দুটো বন্ধ করে আকাশের বুকে কান পেতে হার্টবিট শুনতে থাকে। পরদিন দুপুরে আকাশের বাবা আমজাদ শেখ ছেলে আর ছেলের বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওনার সাথে অসীম এসেছে। দুজন রিশাদ বাড়ির ভেতর নিয়ে আসে। সকলের সাথে কুশলাদি শেষের সোফায় বসতে দেওয়া হয় দুজনকে। আকাশ, রাফি আর নিলয় ছাদ থেকে নেমে আসে। ছাদে দাঁড়িয়ে থেকেই দেখছে বাবা ভাইকে আসতে। রাহাও নিজের রুম থেকে বেরিয়ে আসে। শ্বশুর আর দেবরকে দেখে সালাম দিয়ে এগিয়ে যায়। সালামের জবাব দিয়ে আমজাদ শেখ রাহাকে নিজের পাশে বসার জন্য জায়গা করে দেয়। রাহা শ্বশুরের পাশে বসে। অসীম বাড়ির চারোদিকে নজর বুলাচ্ছে। বাড়ির সকল মেহমানরা চলে গেছে, তার বাড়ি ফাঁকা হয়ে আছে। সিঁড়ি বেয়ে নামায় সময় আকাশ দেখতে পায় ওর বাবা রাহা আর রাহা দাদির সাথে কথায় মশগুল হয়ে গেছে। অসীম এদিক ওদিক তাকাচ্ছে। মিলার ট্রে হাতে এগিয়ে আসছে কিচেন থেকে। মিলার পেছন পেছন রাহার মা আয়েশা খানম। ড্রয়িং রুমে আর কেউ নেই। আকাশ, নিলয় আর রাফি এগিয়ে এসে দাঁড়ায় সোফার কাছে। আকাশ ওর বাবাকে সালাম দেয়, সাথে নিলয় আর রাফিও। সালামের জবাব নেন আমজাদ শেখ। মিলা ওদের 3 জনকে সোফায় বসতে বলে। সীমায় পায়েস, মিষ্টি আর দই এগিয়ে দেয় সোফায় বসে থাকা সকলের দিকে। আমজাদ শেখ রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ বাবা, বিয়াইকে দেখতে পাচ্ছি না যে? আব্বা একটু অফিসে গিয়েছেন, একটু পরে চলে আসবে। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আব্বা আমাকে বাড়িতে থাকতে বলে নিজেই চলে গেল। ও, বেয়া আসুক, আমি বিয়ের সাথে খাবো। আয়েশা খানম দ্রুত বলে, এ কেমন কথা ভাই সাহেব? আপনি কেন পরে খাবেন? এখন আমাকে খাবার খান। রাহার আব্বু আসলে না হয় লাঞ্চ করবেন। সমস্যা নেই বিয়ান, ওরা খেয়ে নিক, আমি একটু পরেই খাবো।
তাই বলে চলবে না, খেতে হবে আপনাকে। আমজাদ শেখ হেসে বললেন, ঠিক আছে খাচ্ছি, আপনিও খান তাহলে। না না ভাই সাহেব, আমার মিষ্টি খাওয়া বারণ। আপনি খান, সমস্যা নেই। আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে বেটার। ভালো থাকলেই ভালো। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুক, আমিন। দোয়া করবেন ভাই সাহেব, আর কটা বছর যেন বেঁচে থাকি। শেষের কথাগুলো বলতে যেয়ে আয়েশা খানমের চোখ দুটো চিকচিক করে ওঠে। রিশাদ মায়ের দিকে তাকিয়ে শাসনের সুরে বলে, আম্মু কি বলছে এসব? এরকম কথা বলতে নিষেধ করেছি না? কিচ্ছু হবে না তোমার। সামনের মাসে ইংল্যান্ড নিয়ে যাব তোমাকে। ওখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে তুমি। শুধু শুধু এসব কথা বলবে না আর। আয়েশা খানম ছেলের কথা শুনে আর কিছু বলে না। দুই ছেলে মেয়ে এর মুখের দিকে তাকিয়ে থাকে। এত সুখে একটা পরিবার থাকতে ওনার কপালে সুখ হয়তো বেশি দিন টিকবে না। তাই তো আল্লাহ তাআলা এই বয়সে এতগুলো রোগ সৃষ্টি করেছেন ওনার শরীরের ভেতর। যেসব রোগ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ওনাকে ভেতর থেকে। ওনার দুটো আশা পূরণ হয়ে গেছে। এখন ছেলে মেয়ের ঘরের নাতি নাতনি দেখে পৃথিবী থেকে বিদায় নিলে আর কোনো অপূর্ণ ইচ্ছা থাকবে না। পূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নেবেন পৃথিবী থেকে। ওনার হাজবেন্ড ছেলে শুধু শুধু ওনার পেছনে এত টাকা খরচ করছে। উনি তো জানেন খুব বেশি সময় নেয় ওনার জীবনে। তাই তো তাড়াহুড়া করে ছোট মেয়েটাকেই বিয়ে দিয়ে দিল। আকাশের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই সম্পর্ক করতে গিয়েছেন। আকাশ যেমন ভালো ছেলে, তেমন আকাশের ফ্যামিলিও ভালো। উনি জানেন আকাশের ফ্যামিলি ওনার আদরের মেয়েটাকে যত্ন করে রাখবে। আয়েশা খানমের কথা আর ওনার অবস্থা বিবেচনা করে রিশাদ আর রাহার বাবা রেজওয়ান মাহবুব ও রাহার বিয়ে দিতে রাজি হয়েছে। না হলে এত ছোট রাহাকে তারা কখনোই বিয়ে দিত না। তারা তো জানেন রাহা কেমন মেয়ে। এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খায় না রাহা। ওর সব কাজ মেয়েটার বাড়ির সবাই করে দেয়। রাহার কাজ সারাদিন বাড়িতে দৌড়াদৌড়ি করা আর অকাজ করা। আকাশের বাবা মা রাহার ব্যাপারে সবই জানেন। রাহা কেমন ছটফটে চঞ্চল দুরন্ত একটা মেয়ে। রাহাকে ওনাদের বেশ মনে ধরেছিল, তাই তো আর দ্বিমত পোষণ করেনি। আকাশ রাহার বয়স জানার পর দ্বিমত করবে ভেবে রাহার বয়সও বলেনি। মেয়ে দেখার জন্য জোরও করেনি। বয়সের সাথে সাথে রাহাও চেঞ্জ হয়ে যাবে, এই আশায় ছোট রাহাকেই ছেলের বউ করে নিয়ে এসেছেন। রিশাদের কথা আর আগামাথা কিছুই বুঝতে পারে না আকাশ। তাই তো তাকিয়ে আছে শ্বশুরি আর রিশাদের দিকে। কিছু জিজ্ঞাসা করবে সেটাও করে না। শাশুড়ির দিকে ভালোভাবে তাকায়। দেখে অসুস্থ মনে হচ্ছে না, একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই লাগছে। কি হয়েছে ওনার? বড় ধরনের কোনো অসুখ হয়েছে কি? আকাশ ঠিক করে পরে তো ওর বাবা নয়তো রিশাদের কাছে জিজ্ঞাসা করবে কি হয়েছে শাশুড়ি মায়ের। খাওয়া শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর প্রবেশ করে রাহার বাবা রেজওয়ান মাহবুব। ভেতর প্রবেশ করতে করতেই হাসি মুখে সালাম দেন মেয়ের শ্বশুরকে। আমজাদ শেখ ও হাসি মুখেই সালামের জবাব নেন। সোফা থেকে দাঁড়িয়ে কোলাকুলি করে কুশল বিনিময় করেন দুজন। বেয়াই মশাই, আপনি 5 মিনিট বসুন, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা আসুন। রেজওয়ান মাহবুব রুমের দিকে এগিয়ে যায়। খালি প্লেট, বাটি, ফ্রিজ গুছিয়ে নিয়ে যায় মিলা। আয়েশা খানম কিচেনের দিকে এগিয়ে যেতে নিতেই পেছন থেকে ডেকে ওঠেন আমজাদ শেখ। বিয়ান, ওইদিকে কোথায় যাচ্ছেন? কিচেনে। আমি তো সেটাই বলছি, কিচেনে যাচ্ছেন কেন? দেখে আসি সব ঠিকঠাক হলো কিনা। দেখতে হবে না, আপনি বসুন এখানে। আসার পরও দেখলাম কিচেন থেকে বেরিয়ে আসছেন। সারাদিন বসেই থাকি, বসে বসে কি আর সময় কাটে? পাশে থেকে রাহাত দাদি বলে, আর বলো না বাবা, আমাদের কোনো কথাই শোনে না। নিষেধ করলেও বারবার কিচেনে চলে যায়। আয়েশা খানম মেয়ের পাশে বসে। মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখি নিজের হাতের মুঠোয়। ওনার আদরের শখের মেয়েটা, কত যত্ন করে বড় করেছেন তিনি। মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলেন। তারপরেও মনে কেমন শান্তি শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে টন ওজনের একটা পাথর নেমে গেছে। 16 বছর কম না, ওনার 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। তবে ওনার মেয়েটা ওনার মতো হয়নি। ছটফটে চঞ্চল দুরন্ত হলেও বুদ্ধি নেই ছটক খানিকও। যা বুদ্ধি আছে সব অকাজের, তবু সকলের চোখের মণি। দুপুরে খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্প জুড়ে বসেছেন আমজাদ শেখ আর রেজওয়ান মাহবুব। রাহা নিজের রুমে লাগেজ গোছাচ্ছে বলে ভুল হবে, দলা মুচড়া করে ভরে রাখছে। বেডের উপর বসে রাহার কাজ দেখছে আকাশ। বলছে না কিছু মুখ দিয়ে, চুপচাপ ফোন চাপছে আর বউয়ের কাজ দেখছে। মাঝে মাঝে মুচকে মুচকে আসছে। অসীম, নিলয় আর রাফি গেস্ট রুমে এসে শুয়ে আছে। এখান থেকে যে যেতে হবে সেদিকে তার খেয়াল আছে কারোর? ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে এটা ওদেরই বাড়ি। এখান থেকে যেতে হবে না কোথাও। চেঞ্জ করা নেই, তৈরি হয়ে নেই। 3 জন লম্বা হয়ে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচে। নিলয় রাফি আকাশের ফ্রেন্ড হলেও অসীম ফ্রি মাইন্ডের হওয়ায় ওর সাথে ভালো সখ্যতা আছে দুজনের। তাই তো 6 বছরের ছোট হওয়া সত্ত্বেও দুজনের মাঝখানে শুয়ে আছে অসীম। শুধু শুয়ে নেই অসীম, কোন কোন মেয়ের সাথে গিয়ে চ্যাট করেছে মেসেঞ্জারে সে সবকিছু দেখাচ্ছে দুজনকে। তবে কোনো অশ্লীল চ্যাট করেনি, সব ফানি ফানি চ্যাটিং।
তিনজন চ্যাট পড়ছে আর হু হু করে হাসছে। তিনজন এক গোয়ালের গরু, তাই তো বড় দুজন ছোটজনকে আরো উস্কানি দিচ্ছে। রাহা সবকিছু লাগেজে ভরে নেয়। আরেকটা ব্যাগ নামিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ভরতে নিলেই আকাশ ভুরু কুচকে তাকিয়ে বলে, ওগুলো ব্যাগে ভরছো কেন? নিয়ে যাবে সেজন্য? নিতে হবে না। কেন? তাহলে কি পরবো? আমি তো শাড়ি সামনে রাখতে পারি না। বাড়ি ফেরার সময় শপিং মল থেকে ড্রেস কিনে দেবো, ওগুলো নিতে হবে না। এগুলো তাহলে কি পরবে? এখানে যখন আসবে তখন পরবে। কিছু না বলে মুখ বাঁকিয়ে ব্যাগটা আলমারির ভেতর রেখে লাগিয়ে দেয়। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। আকাশ রাহার দিকে তাকিয়ে থেকেই বলে, সবকিছু গোছগাছ হয়ে গেলে তৈরি হয়ে নাও, আবার মলও যেতে হবে। রাহা কিছু না বলে আলমারি খুলে বোরখা হিজাব বের করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। বোরখা হিজাব দেখে আকাশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ও তো চাইছিল আজকে মল থেকে রাহাকে বোরখার হিসাব কিনে দেবে। আজকে মলে গেলেও ওর বউ অন্য ছেলেরা দেখবে, এটা নিয়েও ভাবছিল। আবার রাহা কি বোরখা হিজাব পরতে চাইবে, ব্যাপারটা নিয়েও ভাবছিল। কিন্তু রাহা তো আগে থেকে বোরখা হিজাব পরে, তাই ওর মনের খচখচানি কমে যায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাফির নাম্বার বের করে ডায়াল করে। রিং হতে রিসিভ হয় অপর পাশ থেকে। কি করছিস? কেন? কেন আবার? বাড়ি ফিরতে হবে না এখনই? না, 1 বছর পর। ফাজলামি করছিস? তৈরি হয়ে নে, একটু পরে বের হব। অসীম কোথায়? কাছেই। 3 শয়তান এক জায়গায় হয়েছিস, তাই তো সব ভুলে গেছিস। তৈরি হয়ে নিচে আসবে সোজা। আচ্ছা বস, রাখছি বলে ফোন রেখে দেয় রাফি। অসীমের দিকে তাকিয়ে বলে, তোর ভাইটা এমন কেন? সেটা ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো, আমি কিভাবে বলবো? নিলয়, ওঠ, বের হতে হবে একটু পর। ধুর শালা, ঠান্ডার মধ্যে বের হতে ইচ্ছে করে নাকি? তোর বউ ঠান্ডার মধ্যে একা একা শুয়ে আছে, তাড়াতাড়ি উঠে বউয়ের কাছে গিয়ে শুয়ে থাক। ঠিক বলেছিস ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম। বলেই লাফিয়ে বেড থেকে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য 5টা নাগাদ রুম থেকে বেরিয়ে আসে রাহা আর আকাশ। নিচে আসতেই দেখে সবাই উপস্থিত আছে ড্রয়িং রুমে। মেয়েকে দেখে এগিয়ে যায় আয়েশা খানম। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মায়ের কান্না শুনে 2 হাতে জড়িয়ে ধরে রাহা নিজেও কেঁদে ওঠে। মা মেয়ের কান্নায় ভারী হয়ে ওঠে ড্রয়িং রুম। মা বোনের কান্না দেখে রিশাদের চোখেও পানি চলে এসেছে। উপস্থিত সকলের মন ভারী হয়ে ওঠে দুজনের কান্নায়। প্রিয়তমা স্ত্রী আর আদরের মেয়ের কান্না সহ্য করতে না পেরে উল্টো দিকে ফিরে বাড়ির বাইরের দিকে এগিয়ে যায় প্রিয়জন মাহবুব। যেতে যেতে হাত দিয়ে চোখের পানি মুছে নেয় বারংবার। কাঁদতে কাঁদতে আয়েশা খানমের অবস্থা খারাপ হয়ে যায়। রিশাদ মাকে জড়িয়ে ধরে রাহার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এক হাতে বোন, অন্য হাতে মাকে জড়িয়ে ধরে রাখে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাহা। মা বোনের কান্না বন্ধ করার জন্য রিশাদ বলে, কি শুরু করছো আম্মু? ডক্টর তোমাকে বেশি কান্না করতে নিষেধ করেছে তো। মাথা ব্যথা করবে। শান্ত হও, বউকে ব্যথা করবে। রাহা, তুই কেন কাঁদছিস? 2 দিন পর তো আবার গিয়ে নিয়ে আসবো। কাঁদছিস কেন এখন? চুপ কর, তোর কান্না দেখে আম্মারও বেশি কাঁদছে। নীলা এসে রাহাকে ধরে। রাহা ভাবিকে জড়িয়ে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে। রিশাদ ওর মাকে ধরে সোফায় বসায়। মেয়েট 1 গ্লাস পানি এনে দেয়। পানি খাইয়ে দিয়ে চোখের পানি মুছে দেয়। মায়ের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? 2 দিন পর তো আবার নিয়ে আসবো, বেশি দূরে না তো। আকাশ চুপচাপ দুজনকে দেখে চলেছে। বিয়ের দিন বিদায়ের সময় রাহার আম্মু আব্বু ভাবি ভাই কান্না করলেও রাহা কান্না করেনি। কিন্তু সে রাহা আজ এভাবে কান্না করছে গলা ছেড়ে। এক একে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসে। রাহাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রাহার দাদি। হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে গত 10টা বছর যাবৎ রাহা তার ঘুমের সঙ্গী। কত শত রাত গল্প শুনে শুনে রাহাকে ঘুম পাড়িয়েছে। জড়িয়ে না ধরলে মেয়েটা ঘুমাতেই চায় না। তার বুকে রমেই ঘুমিয়ে থাকতো নাতনিটা। একটা রাত তাকে ছেড়ে কোথাও থাকতো না। সে নাতনি গত 2 রাত ধরে তার কাছে ঘুমায় না। আবার কতদিন পর দেখতে পাবে তারও ঠিক নেই। এখন বিয়ে দিয়েছে, চাইলেই যখন তখন নিয়ে আসতে পারবে না। ভাই ভাবি দাদি আব্বু সবাইকে জড়িয়ে ধরেই কান্না করে অনেকটা সময় ধরে। রিশাদ নিজেই বোনকে কারে বসিয়ে দেয়। আকাশের হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে অশ্রু টলমলো চোখে বলে, আকাশ, আমার বোনটা হাতে পায়ে বড় হলেও বুদ্ধিশুদ্ধি হয়নি তেমন। ওর সব কিছুতে খেয়াল রেখো, হ্যাঁ? ও নিজের কাজ করতে জানে না। 16 বছরের হলেও 5 বছরের বাচ্চাদের মতো কাজকর্ম করে। তবে বুঝে বলে সবই বোঝে। ওকে তুমি যা বলবে, যেভাবে বলবে সবই করবে ঠিকভাবেই। তবে পরে আবার ভুলে যায় সব। ছটফটে চঞ্চল প্রকৃতির তো, তাই গুলিয়ে ফেলে সব। আঙ্কেল আন্টি সবই জানে রাহার বিষয়ে। আমরা ওর ব্যাপারে কিছুই লুকাইনি, সবই বলেছি। ভাই, আমার বোনটা ছোট, ওর খেয়াল রেখো তুমি। আমাদের সকলের বড় আদরের মেয়ে রাহা। ছোটবেলা থেকে আল্লাহ দিয়ে বড় হয়েছে। আম্মুর অসুস্থতার জন্য এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়েছি। এখন থেকে ওর দায়িত্ব তোমার। তুমি ওকে নিজের মতো করে গড়ে নিও। বেশি জ্বালালে আমাকে ফোন করে বলো, আমি বুঝিয়ে বলে দেবো দুষ্টামি না করতে।
সবশেষে একটা কথাই বলতে চাই, আমার বোনটাকে যত্নে রেখো। আমি জানি তুমি ওকে ভালো রাখবে, যত্নে রাখবে, কিন্তু রাহার 5টা মেয়ের মতো হলে আমার এত টেনশন হতো না। আপনি টেনশন করবেন না ভাইয়া, আমি খেয়াল রাখবো রাহার। আপনি টেনশন ফ্রি থাকুন। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সাথে ফ্যামিলির, বিশেষ করে আঙ্কেল আন্টির প্রতি যত্নশীল হইও। ওনাদের বয়স হয়েছে। আপনিও ভালো থাকবেন ভাইয়া, সকলের খেয়াল রাখবেন। আন্টিকে ভালো ডক্টরের কাছে নিয়ে যাবেন ইনশাল্লাহ। সকলে বিদায় নিয়ে চলে যায়। কারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাহা। পেছন থেকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রাহার বাড়ির সবাই। স্ত্রীকে ধরে ভেতরের দিকে আগায় রেজন মাহবুব, সাথে রিশাদ, নীলা আর রাহাত দাদি। শপিং মলের সামনে এসে দাঁড়ায় আকাশের কার। কার থেকে বেরিয়ে আসে রাহা, আকাশ আর অসীম। ভেতরে প্রবেশ করে রাহাকে আকাশ বলে, কোনটা কোনটা পছন্দ হয় দেখো। রাহা আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার যা ড্রেস পছন্দ হয় সেটাই নিন। ড্রেস আমি পরবো না, তুমি পরবে, তাই তুমি পছন্দ করো। আমার ড্রেস সবসময় ভাইয়া আর আব্বু পছন্দ করে আনতো, আমি কখনো ড্রেস পছন্দ করে পরিনি। আজ করো, আমার খুব বাজে পছন্দ। আমার পছন্দ করা ড্রেস আমি পরলে ভালো লাগে না আমাকে, তাই সবসময় আব্বু আর ভাইয়াকে নিজেদের পছন্দ মতো ড্রেস নিয়ে আসতে বলতাম। আকাশ আর কিছু বলল না, নিজের পছন্দ মতো কয়েকটা ড্রেস সিলেক্ট করলো। পাশে তাকিয়ে রাহাকে খুঁজতেই দেখে রাহা নেই। অসীমকে খুঁজলে দেখে অসীমও নেই। আশেপাশে দুজনকে খুঁজতে শুরু করে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা আর অসীম দাঁড়িয়ে আছে একটা শপের সামনে। ড্রেসের বিল পরিশোধ করে ওদের দুজনের কাছে এসে দাঁড়ায়। দুজনের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখে একটি কসমেটিক্সের শপ। আকাশ বুঝতে পারে না দুজন কি দেখছে এভাবে তাকিয়ে। কি হয়েছে? অসীম চমকে ওঠে ভাইয়ের কণ্ঠে শুনে। রাহা আগের মতোই তাকিয়ে আছে। অসীম রাহার হাত ধরে মৃদু ঝাঁকি দেয়। কিছু পছন্দ হয়েছে? রাহা ফটাফট দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অসীম রাহার মাথা 2 হাত দিয়ে সোজা করে ধরে বলে, ভাবি ওটা পছন্দ হয়েছে কিনে দাও। রাহা দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভেতরে তাকায় অসীমের দেখানো জিনিসগুলোর দিকে। অসীম শপের লোকটাকে ওর দেখানো জিনিসগুলো নামাতে বলে। রাহা আকাশের দিকে তাকায়। রাহা তো এখানে আসতে চায়নি। অসীম জোর করে ধরে নিয়ে এসেছে রাহাকে। লোকটা অসীমের দেখানো লাল, সাদা, নীল আর কালো রঙের রেশমি চুড়িগুলো বের করে। তারপর স্টোনের কানের দুল, টিকলি আর পায়েল। চুড়িগুলো নিজের হাতেই রাহার হাতে মাপ দেয়। ঠিকঠাক আছে দেখে প্যাকেট করে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বিল পে করো। আমি কেন বিল পে করবো? তুই তোর ভাবিকে কিনে দিচ্ছিস, তুই বিল পে কর। অসীম রাহার হাত ধরে টেনে নিয়ে অন্য শপের দিকে যেতে যেতে বলে, তোমার পকেট থেকে টাকা বের করে বিল পে করার সময় মনে মনে ভাববে বিলটা আমি দিয়েছি। তোমার টাকা আমার টাকা একই হলো। শপের লোকটা মিটমিট হাসছে। আশেপাশে কে যে কজন ছিল তারাও হাসছে। আকাশ বিল পে করে ওদের দুজনের কাছে গিয়ে এগিয়ে যায়। অসীম একটা জ্যাকেটের দিকে তাকিয়ে আছে। রাহা চুপচাপ দাঁড়িয়ে আছে। হা করে কি দেখছিস? আমি মোটেও হা করে দেখছি না। ওই জ্যাকেটটা তো ভাবিকে মানাবে, তাই না? আকাশ তাকিয়ে দেখলো জ্যাকেটটা পছন্দ হলো আকাশের। আর যাই হোক, ছোট ভাইয়ের পছন্দ ভালো। রাহার সাথে অসীমকেও একটা জ্যাকেট কিনে দিল। পা মোজা, টুপি আরও যা যা লাগবে সব কিনে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। মলের বাইরে ফুচকার দোকান দেখে রাহার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু কিছু বলে না। অসীম নিজেই রাহার দিকে তাকিয়ে বলে, ভাবি ফুচকা খাবেন? এখানকার ফুচকা অনেক টেস্টি হয়। রাহার নীরবতা দেখে অসীম বলে, নীরবতা সম্মতির লক্ষণ, চলুন তাহলে। বলে আকাশকে ফেলে রাহার হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। আকাশ শপিং ব্যাগগুলো কারের ভেতর রেখে ওদের দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। অসীমের দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, ফুটপাতের খাবার অস্বাস্থ্যকর জানিস না? এখান থেকে চল, রেস্টুরেন্টে গিয়ে খাবি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে অসীম বলে, রাখো তোমার অস্বাস্থ্যকর খাবার। ফুটপাতের দোকানের ফুচকার যে টেস্ট সেটা রেস্টুরেন্টে খেলে পাওয়া যাবে না। তুমি গিয়ে রেস্টুরেন্ট থেকে খাও, আমি এখানেই খাবো। মামা ঝাল বেশি 2টা প্লেট ফুচকা দিবেন। ভাবি আপনি ঝাল বেশি খান না? আকাশ আগের মতোই চাপা স্বরে বলে, তুই খাবি খা, রাহা খাবে না। ছোট মানুষ এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর ঝাল বেশি তো কখনোই না। বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভাবি আপনি ছোট মানুষ। রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখেছো, ভাবি ছোট মানুষ না। রাহা তুমি এসব খাবার খাবে না। রাহা মিনমিন করে বলে, আমি তো এর আগে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খেয়েছি, কিছু হয়নি। ফুচকাওয়ালা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে অসীমের হাতে দেয়। অসীম 1 প্লেট রাহার হাতে দিয়ে অপর প্লেট নিজের কাছে রাখে। দুজন একটু সাইডে এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে ধরণী। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় আলোকিত চারদিক। নিকাব তুলে ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপ গপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে খাওয়ানোর জন্য অফার করে। আকাশ রেগে তাকাতে আবার খাওয়া শুরু করে। ফুচকা শেষ হতে হতে ঝালে অবস্থা নাজেহাল রাহার। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঠোঁট, নাক আর চোখ দুটো বেশি লাল হয়ে উঠেছে।
চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, মুখ হা করে রয়েছে ঝালের কারণে। একই অবস্থা অসীমেরও, তবে রাহার মতো অত বেশি না। রাহার হাত থেকে প্লেট নিয়ে নিচে রেখে দেয়। নিজের পকেট থেকে টাকা বের করে দিতে গিয়ে বলে, মামা এত ঝাল দিয়েছ কেন? মামা আপনি তো বেশি ঝাল দিতে বললেন। তাই বলে এত ঝাল? বাবা গো, ভেতরটা চলে গেল। দোকানি হাসে।